হাতে পায়ে এইভাবে শিকল পরিয়ে একেবারে মিলিটারি পণ্যবাহী বিমানে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, এটা তো রীতিমতো একটা বেইজ্জতি। মোদিরাও ভেবেছে ট্রাম্পের সহযোগিতা করলে, ট্রাম্পের হাত ধরে আমরা বিশ্বগুরু পর্যায়ে পৌঁছে যাব। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন যে আমেরিকায় ভারতীয় অবৈধ অভিবাসীরা থাকেন, তাদেরকে একটি মিলিটারি পণ্যবাহী বিমান C-17 বিমানে 104 জন অবৈধ অভিবাসীকে একেবারে হাতে পায়ে শিকল পরিয়ে ভারতে ছেড়ে চলে গেছে। তার সঙ্গে মিলিটারি যারা পদাধিকারী তারাও ছিলেন বিমান কর্মীরা। আমরা জানতে পেরেছি যে এদের মধ্যে 30 জন ছিলেন পাঞ্জাবি, 33 জন হরিয়ানার মানুষ এবং 33 জন গুজরাটি মানুষ। আমাদের প্রশ্ন হচ্ছে, একটি দেশে অবৈধভাবে যারা বসবাস করছে সংশ্লিষ্ট সেই দেশ, সেই মানুষগুলোকে চিহ্নিত করে তারা যে দেশ থেকে আমেরিকায় গিয়েছেন সেই দেশে তাদের প্রত্যর্পণ করার অধিকার আছে। কিন্তু হাতে পায়ে এইভাবে শিকল পরিয়ে একেবারে মিলিটারি পণ্যবাহী বিমানে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল, এটা তো রীতিমতো একটা বেইজ্জতি, দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা, দাদাগিরি। আজকে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছেন আমাদের সুমিত দা। কারণ সুমিত দা আমাদের জীবনে একজন বড় মানুষ। তিনি এই যে ট্রান্সন্যাশনাল কোম্পানি কিভাবে সারা পৃথিবী জুড়ে আগ্রাসন চালাচ্ছেন সেই বিষয়ে আমাদের প্রথম দিক থেকেই সচেতন করেন। তো আমি সুমিত দাকে প্রথমে প্রশ্ন করতে চাই, সুমিত দা, ভারত বিশ্বগুরু হয়ে গেছে, মোদি বিশ্বগুরু, মোদির নেতৃত্বে ভারত বিশ্বগুরু। পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, এমনকি মালদ্বীপ, এমনকি চীন পর্যন্ত মোদির ভয়ে ঠকঠক ঠকঠক করে কাঁপছে। সেই বিশ্বগুরুর দেশে এদেশের কিছু মানুষকে তারা বলছে যে অবৈধ অভিবাসী, তাদেরকে হাতে পায়ে শিকল পরিয়ে একেবারে মিলিটারি পণ্যবাহী বিমানে করে এনে, আমরা দেখেছি যে যখন বিমানের মধ্যে ছবি, তাদের হাতে পায়ে শিকল, তাদের এইভাবে ছেড়ে চলে গেল। এটা বিশ্বগুরুর যে মর্যাদা, সেই বিশ্বগুরুর মর্যাদা থাকলো, মোদি সাহেবের নাক কান কাটা গেল না? সুমিত দা, বিশ্বগুরু মোদি নিজেই নিজেকে এই সম্মানসূচক এটা দিয়েছে। বিশ্বগুরু দেশ আজ ভারতবর্ষ, তার আশেপাশের দেশগুলো যেগুলোর নাম আপনি করলেন, মায়ানমার, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই দেশগুলো তার আশেপাশে প্রতিবেশী দেশ। এই প্রতিবেশী দেশগুলোই কিন্তু বেশ কয়েক বছর হলো তারা এই মোদির বিশ্বগুরু কেন লোকাল দাদা হিসেবেও তাকে মানছে না। আর একেবারে তাই, একেবারেই কোনো দাদাগিরি তারা অনেক কাল ধরেই চালাবার চেষ্টা করছে, কিন্তু সেই দাদাগিরিকে একেবারেই মানছে না। একেবারে মুখের ওপরে চোখ রাঙিয়ে তারা কথা বলছে। সুতরাং এই বিশ্বগুরু টাইটেলটা কোনো কিছু মানে হয় না। বিশ্বগুরু মানে যেখানে আমেরিকার ট্রাম্পের কাছে নতজানু হয়ে, সেই আগের প্রেসিডেন্সির সময় যখন ট্রাম্প ভারতবর্ষে এসেছিলেন, সেই ট্রাম্প এবং সেখানে আগামী বছরে নির্বাচন ছিল, সেই নির্বাচনমুখী ট্রাম্প যখন এই দেশে এসেছিলেন, পরে সেই ইলেকশনে অবশ্য ট্রাম্প হেরে যায়, যদিও প্রচুর ভোট পেয়েছিলেন, কিন্তু সেই ট্রাম্পের জন্য মোদি বলেছিলেন যে আপকি বার
ট্রাম্প সরকার, ট্রাম্প সরকার, সেই আপকি বার মোদি সরকারের মতো ট্রাম্প সরকার বিভিন্ন জায়গায় নমস্তে ট্রাম্প বলে একেবারে অনুষ্ঠান করেছিল। একেবারে সেটার কারণ হচ্ছে যে তারা ভেবেছিল যে ট্রাম্প আমাদের আমেরিকার প্রেসিডেন্ট এবং ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক থাকবে, আমরাই পৃথিবীকে, আমেরিকা যেরকম মনে করে তারা পৃথিবীটাকে তাদেরই সমস্ত পৃথিবীটা, সেইটা তারা মোদিরাও ভেবেছে ট্রাম্পের সহযোগিতা করলে, ট্রাম্পের হাত ধরে আমরা বিশ্বগুরুর পর্যায়ে পৌঁছে যাব। মানে ওই যে বৈতরণী পারের সময় একটা গল্প আছে জানেন, হ্যাঁ হ্যাঁ, গাভীর লেজ ধরে স্বর্গে যাওয়া, গাভীর লেজ ধরে এখানে ট্রাম্পের লেজ ধরে মোদিও বিশ্বগুরু হতে চাইছে। একদমই তাই, বিশ্বগুরু হতে চাইছে, কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না। সোজা কথায় যে প্রতিবেশী দেশগুলো কেউ পাত্তা দিচ্ছে না, ভুটান চোখ পাত্তা রাঙাচ্ছে, দিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, বাংলাদেশ পাত্তা দিচ্ছে না, নেপাল পাত্তা দিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না। সেই জন্য সেই বিশ্বগুরুটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। নিজেদের বিশ্বগুরু বলে দাবি করার যেটা চলছে সেটা একেবারেই হাস্যকর ব্যাপার হয়ে গেছে। আমি শুধু দুটো জিনিস বলতে চাইছি, যে প্রথমে এইভাবে অপমান করে, এইভাবেই প্রায় একটি সামরিক বিমানে বন্দুকের ডগায়, একেবারে বন্দুকের ডগায় ওদেরকে কলম্বিয়াতে ফেরত পাঠানো হয়েছিল। কলম্বিয়ার দেশের অভিবাসীদের, অবৈধ অভিবাসী বলছেন তারা, সেইখানে তাদেরকে পাঠানো হয়েছিল। সেই সময় গুস্তাভো পেত্রো, কলম্বিয়ার প্রেসিডেন্ট, একটা অসাধারণ চিঠি লিখেছিলেন। এটা একটা সাহিত্য, যে বলেছেন ট্রাম্পকে তিনি বলেছেন বুলি, মিথ্যাবাদী এবং নানান রকমের কথা বলেছেন। উনি বলেছেন, দেখুন আমার দেশের সংস্কৃতি আপনার এই সংস্কৃতির চেয়ে অনেক উন্নত। হ্যাঁ, আমরা আমেরিকা, ওয়াল্ট হুইটম্যানের আমেরিকা, বব ডিলানের আমেরিকা, মার্ক টোয়েনের আমেরিকা, এই আমেরিকাকে আমরা শ্রদ্ধা করি এবং এদের গান শুনি, এদের কবিতা পড়ি, এদের সাহিত্য নিয়ে আলোচনা করি, আমরা সবই মানি। কিন্তু আমার দেশেরও একটা সংস্কৃতি আছে অবশ্যই, এবং আমার দেশকে আমাদের এইভাবে পাঠিয়ে, সামরিক বিমানে পাঠিয়ে দিলেন, এটা আমার দেশের মানুষকে অবমাননা, আমার দেশের সংস্কৃতি, যে সংস্কৃতি আপনার সংস্কৃতির চেয়ে কোনো অংশে কম নয়, সেই সংস্কৃতিকে আপনি অপমান করেছেন। সুতরাং আমরা আপনাদের বিমান এখানে নামাতেই দেব না। তো কলম্বিয়ার সাথে আমেরিকার একটা বিরাট ব্যবসায়িক সম্পর্ক আছে, যার ফলে আমেরিকার সাধারণ মানুষ অনেকভাবে, আমেরিকার অর্থনীতি অনেক দিক থেকে উপকৃত হয় এবং কলম্বিয়ার উপকৃত হয়। দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য চলাটা সবসময় দু দেশের পক্ষেই মঙ্গলজনক। তো সেই জায়গাটা থেকে ট্রাম্প, তারপরে ট্রাম্পের যে মানে যারা অ্যাডমিনিস্ট্রেশন, যারা আমলা ইত্যাদি ছিলেন আগের সরকারের মধ্যে এখনও যারা রয়েছেন, তারা বললেন এ তো মহা বিপদ হয়ে যাবে, কলম্বিয়ার সাথে যদি সম্পর্ক ছেদ হয়ে যায়, যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, আমরা কিন্তু ডুববো। অর্থাৎ ট্রাম্প যেটা করছেন সেটা হচ্ছে নিজের দেশকেই ডোবাচ্ছেন উনি, অন্য দেশকে বেইজ্জতি করার নামে নিজের দেশের বেইজ্জতি করছেন। ট্রাম্পের পরে ওরা মেক্সিকো, চায়না এবং কানাডা, এদের সাথেও, পানামার সাথেও করেছে, এইভাবে অভিবাসীদের ডিপোর্টেশন করেছে। মেক্সিকোতে ট্রাম্প আগের যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়েও তিনি একটা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার জনগণের কাছে, যে এই বেশিরভাগ আমাদের দেশে অভিবাসী হচ্ছে অবৈধ অভিবাসী, এরা আসে মেক্সিকো থেকে। মেক্সিকোর আর ইউএসের মধ্যে একটা কমন বর্ডার আছে, এবং এই যে জায়গাটা, এইখানে তখন মেক্সিকোর যে প্রেসিডেন্ট সুজান শেনবম, সেও একটা কড়া চিঠি লিখে এই ট্রাম্পকে বলেছেন, আপনি বন্ধ করে দিন, মেক্সিকানরা এখানে যাবে না, আমাদের দেশের এই জিনিস আছে, আপনার দেশের KFC এখানে কেউ আর খাবে না, আপনার দেশের এই জিনিসপত্র, প্রোডাক্ট, নাইকে জুতো, এসব কেউ কিনবে না এখানে, আমাদের জিনিস যথেষ্ট ভালো, আমরা সেটা নিয়ে থাকবো, আপনারই অর্থনীতি ডুবে যাবে, আমার অর্থনীতি ভালো হবে, আপনি দেয়াল তুলুন, দেয়াল যেদিনকে তুলবেন, প্রথম ইটটা বসাবেন, সেই দিন থেকেই আমরা এই পলিসি চালু করব। সুতরাং ট্রাম্প যেটা ভাবছে দুনিয়া, এবং ট্রাম্পের পেছনে যে আছে, আসলে রিপাবলিকান পার্টিটাকেই পুরোপুরি কন্ট্রোল করছে, সে হচ্ছে এলন মাস্ক।
বিখ্যাত ব্যবসায়ী, কোটিপতি, পৃথিবীর সবচেয়ে ধনী বোধহয় আজকে। সে ভাবছে যে ট্রাম্পের সাথে আমার বন্ধুত্ব গড়ে আমি পৃথিবীটাকে দখলের মধ্যে নিয়ে আসবো, আমার মুঠোয় চলে আসবে সবাই। এই যে মানে এলন মাস্ক এবং তার মতন কতিপয় কিছু যারা হচ্ছে ব্যবসায়ী পুঁজিপতি, এই তারাই হচ্ছে আসল অলিগার্কি যাকে বলে। এই অলিগার্কির ওপরেই দাঁড়িয়ে আছে ট্রাম্প। এদের দ্বারাই এরাই প্রচুর টাকা দিয়েছে, ইলেকশনে প্রচুর টাকা খরচা করেছে। তার সাথে সাথে যে বিপক্ষ দল, ডেমোক্রেটিক দল, তারা কোনো অল্টারনেটিভ সেভাবে বিকল্প ন্যারেটিভও তৈরি করতে পারেনি। ঠিক। এবং তাদের দুর্বলতার জন্য, এবং এইখানে ট্রাম্পের দেশের মানুষ ট্রাম্পকে ভোট দিয়ে এবার ক্ষমতায় এনেছেন। কিন্তু ভোটে জিতলেই সব কিছু হয়ে যায় না, ভোটে জিতলেই আমি দুনিয়ার দখল নিতে পারি না। তো সেই জায়গাতে থেকে এখন সব দেশের বিরুদ্ধেই করছে। এবং ভারতবর্ষের যে অভিবাসী যে মানুষগুলো, অবৈধ অভিবাসী, তাদেরকে এখানে এইভাবে পাঠানো হয়েছে। এবং বিশ্বগুরু, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি বিশ্বগুরু বলে ক্লেম করছেন, তিনি মৌনী বাবার রোল পালন। আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। এই যেভাবে ছেলে মেয়েগুলোকে, তার মধ্যে একজন নাবালকও আছে, প্রায় 25 জন মহিলা আছে, সেই সবাইকেই, নাবালকটাকে ছেড়ে দিয়ে সবাইকেই হাতে পায়ে মানে শেকল বেঁধে ডিপোর্ট করা, আমার তো মনে হয় এটাকে খালাস করে দেওয়া। এই চল ভাগ, তোর নোংরা আবর্জনা। এই যে মানুষগুলো আমেরিকায় গিয়ে এমন কি কাজ করছিল যে ট্রাম্পের সেটা বোঝা হয়ে গেল, এবং ট্রাম্পের কাছে সেটা একটা মানে ভয়াবহ একটা ব্যাপার হয়ে গেল, কিংবা খতরনাক কিছু একটা হয়ে গেল। অর্থনীতিতে কিংবা নিরাপত্তাতে কোনো ধরনের হস্তক্ষেপ করছিল এই সাধারণ মানুষগুলো। একেবারেই নয়, এটা আমেরিকার মানুষকেও বোঝানোর একটা চেষ্টা আছে, এর পেছনে একটা প্রতারণার চেষ্টা আছে। যে এই মানুষগুলো যাদেরকে পাঠানো হয়েছে তারা হচ্ছে শ্রমিক শ্রেণীর, একেবারেই শ্রমিক, উৎপাদনের সাথে জড়িত। আমেরিকার অর্থনীতি এই নানান দেশের এই শ্রমিকের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে। যেমন ধরুন আজকে দেশের বাংলাদেশি যারা, তাদেরকে যদি লন্ডন থেকে বা ইংল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়, ইংল্যান্ডের মেট্রো চলবে না। ইংল্যান্ডের মেট্রো রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পুরো চালানো, পরিষ্কার রাখা, সমস্ত কিছু কাজ করে হচ্ছে এরা বাংলাদেশিরা। সুতরাং অভিবাসন, এই ব্যাপারটাকে একটুখানি আমি একটু বলি। অভিবাসন পৃথিবীর ইতিহাসে ন্যাচারাল ফেনোমেনা। মানুষ সবসময় উন্নত অর্থনীতি যেখানে আছে, সেখানে নিম্নমানের অর্থনীতি থেকে উন্নত অর্থনীতির দিকে মানুষ যাবে। আজকে এই যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর যায় চাকরি করতে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, কেন যাচ্ছে? উন্নত অপরচুনিটি অনেক বেশি, ব্যবসার সুযোগ অনেক বেশি, চাকরির সুযোগ অনেক বেশি। সেই কারণেই মানুষ এখান থেকে এই দেশে যায়। মানে 5000-6000 বছর আগে থেকেও ছিল, এখনও সেটা চলছে। তো অভিবাসনটাকে একটা ন্যাচারাল ইকোনমিক ফেনোমেনন, অর্থনৈতিক ফেনোমেনন, এইটাকে আমরা বাদ দিতে পারি না। এখানকার এই মূর্খ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সিএএ চালু করেছিলেন এবং বলেছিলেন এদেরকে যারা এই বাইরে থেকে টিপে আসবে, ওখানে একটা ধর্মের শুধু বাড়িয়েছিলেন। কিন্তু আসলে যেটা হচ্ছে, এবং এই উদ্দেশ্য হচ্ছে, এটা কিন্তু আমেরিকার যে শ্রমিক শ্রেণী তার বিরুদ্ধেও যাচ্ছে। কারণ আপনি শ্রমিকদের যদি কলম্বিয়া পাঠিয়ে দেন, আমেরিকার শ্রমিকদের অবৈধভাবে আছে বলে, যারা ধরুন বিভিন্ন টেকনিশিয়ান যারা কম্পিউটার টেকনিশিয়ান, তারা আরেকটা অনুন্নত দেশে গিয়ে কম্পিউটারের বিষয়গুলো ট্রেনিং দিচ্ছেন, তারাও তো অভিবাসী। আমেরিকায় ট্রাম্প কিন্তু ভারতের যারা বিখ্যাত এবং প্রচুর পয়সাওয়ালা এনআরআই যাদেরকে বলা হয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, সেই নন রেসিডেন্টের ইন্ডিয়ানদের তাড়াচ্ছে না, ও তাড়াচ্ছে শ্রমিকদের। সুন্দর পিচাই, সেই গুগলের সিইও, তাকে সে তাড়াবে না, কারণ সে আমেরিকার অর্থনীতির অঙ্গ। এবং এভাবে দেখা যাবে পৃথিবীর নানান দেশ থেকে আমেরিকা, আপনি যদি আজকে ইউএস অফ এ
এই ইউএস অফ এ কে দেখেন, এরা সকলেই অভিবাসী, সকলেই ইউরোপ থেকে এসেছিল। ওখানকার অরিজিনাল যারা ছিল তাদেরকে রেড ইন্ডিয়ান বলে, রেড ইন্ডিয়ান অথবা ব্ল্যাক আমেরিকান ইন্ডিয়ান আমরা বলি। সেই মানুষগুলোকে নানানভাবে একেবারে গণহত্যা চালিয়ে তাদেরকে খতম করা হয়েছিল, এবং সেই কয়েকজন যারা বেঁচে আছেন তারা এখন ওর মধ্যেই কোনো রকমে আছেন। এবং এই বাকি যারা সারা সব ইউরোপ থেকে এসেছিল, এবং এদের শ্রমিকরা জোগাড় করা হয়েছিল তাদেরকে আফ্রিকা থেকে ধরে ধরে নিয়ে এসে। পারতপক্ষে সবাই অভিবাসী, অবৈধ 99% ইউএস এর মানুষজন আজকে হচ্ছে অভিবাসী। সুতরাং অবৈধ অভিবাসী বলে কিছু নেই আমেরিকা। তাহলে তো ট্রাম্পের ঠাকুরদাও ছিল অবৈধ অভিবাসী, তাকে তাড়িয়ে দাও। ইল্লিগাল মাইগ্রেন্ট বলা হচ্ছে, ইল্লিগাল মাইগ্রেন্ট, হ্যাঁ বলা হচ্ছে, অনুপ্রবেশকারী এইভাবে বলা হচ্ছে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আমরা যেটা পেলাম এই প্রক্রিয়ার মধ্যে ট্রাম্পের এই সময়ে 40 লক্ষের উপরে অবৈধ অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে, এবং তারা বিভিন্ন দেশের মধ্যে রয়েছে। আপনি যেটা একটু আগেই বললেন যে বিভিন্ন দেশ যাদের পদমর্যাদা আছে, যাদের নিজস্ব সংস্কৃতির প্রতি তাদের একটা আভিজাত্য আছে, একটা গর্ববোধ আছে, সেই দেশের মানুষগুলো তারা এই যে ট্রাম্পের এই দাদাগিরি, এই ভয়ঙ্কর রকমের একটা উদ্যোগকে তারা ভালো চোখে নিচ্ছে না। কিন্তু আমাদের কাছে আমরা বিভিন্ন খবরের কাগজে দেখলাম যে ভারতবর্ষের যারা এই সমস্ত দায়িত্বে আছে তাদের সঙ্গে পরামর্শ করেই এই মানুষগুলোকে ডিপোর্টেশন হচ্ছে, অর্থাৎ হাতে পায়ে শিকল পরে ডিপোর্টেশন হচ্ছে। সেখানে ভারতের মদত রয়েছে, অফকোর্স মদত রয়েছে। কারণ হচ্ছে যে এখানেও যেরকম সিএএ করা হয়েছিল, তার কারণ যে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, এবং বাকি যারা শ্রমজীবী মানুষ এখানে থেকে অবৈধভাবে নয়, এদেশে বৈধভাবেই তারা জন্মেছে এবং আছে, সেই বৈধ মানুষগুলোকে আমরা তখন অ্যান্টি এনআরসি মুভমেন্টের সময় আমরা যে কথাগুলো বলতাম যে তাদেরকে স্লেভ লেবারে, কৃতদাসে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এখানেও তাই। সেই জন্য প্রথমেই বললাম যে এখানে কিন্তু আমেরিকার শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে এই ব্যাপারটা যাবে। কারণ আমেরিকার যে শ্রমিকদের ওরা বিভিন্ন দেশে, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, মেক্সিকো, ল্যাটিন আমেরিকার দেশে দেশে এবং এশিয়ার দেশে দেশে ফেরত পাঠাচ্ছে, সেই কাজগুলো নিজের দেশের শ্রমিকদের একেবারে তাদেরকে দিয়ে করাবে, এবং সেইখানে তাদের মাইনে আগে যা ছিল তাদের যে ওয়েজ সেইগুলো একেবারে কেটে দেবে। সুতরাং এবং তাদেরকে এখন তো বলাই হচ্ছে 70 ঘন্টা সপ্তাহে, 90 ঘন্টা সপ্তাহে সেইভাবে কাজ করাবে তাদেরকে। আর তাদের আর কোনো যে আমাকে তাড়ালে অন্য একজন আছে তেও নেই, সুতরাং ওদেরকে জোর করিয়ে কাজ করাতে হবে, নাহলে ওদের অর্থনীতি ভেঙে পড়বে একেবারেই। আমার তো আর একটা কিছু ভয় হচ্ছে। আমরা ওই সময় আপনি যখন বললেন যে বিভিন্ন ডিটেনশন ক্যাম্প ইত্যাদি নাম করে শেল্টার তৈরি করা হচ্ছে, এই যে মানুষগুলো অবৈধ অনুপ্রবেশকারী, এই মানুষগুলোকে যদি ডিপোর্ট না করে কোনোভাবে অঘটন ঘটিয়ে দিত, কারণ এরা তো স্বীকৃত রেজিস্টার্ড, ভারত সরকারের দ্বারা রেজিস্টার্ড বৈধ নাগরিক নয়। আমরা তো দেখেছি এর আগে কি হয়েছে। এই সমস্ত ডিটেনশন ক্যাম্প থেকে মানুষগুলোকে আর একটা জায়গায় কয়লা খাদানে নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে, তাদের কোনো খোঁজ খবর হয়নি, একেবারে হারিয়ে গেছে চিরকালীন। তো এই ভয়টা তো আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে পাচ্ছি যে এতগুলো মানুষ, 40 লক্ষ মানুষের কথা ওরা বলেছে, এবং তারা অবৈধ, তাদের কোনো কাগজপত্র নেই। তাদের মধ্যে যদি অঘটন ঘটিয়ে দেয়, কিছু করার আছে কোনো সরকারের? না, কোনো সরকারের কিছু করার নেই। এবং 40 লক্ষ লোকের মধ্যে ধরে নিন 20-25 লক্ষ লোককে এইভাবেই মারা হবে, এইভাবেই মারা হবে। আমরা দেখেছি এর আগে, ইতিহাস রয়েছে। এই যে যখন আড়কাঠি আইন হলো, চা বাগান পত্তন করার সময় গোরা চামড়ার লোকেরা তাদের সকালের ব্রেকফাস্টের আগে একটু চা খাবে, ঘুম থেকে উঠে একটু চা খাবে,
এই হাজারিবাগদের সাঁওতাল পরগনা অঞ্চল থেকে আদিবাসীদের ধরে ধরে নিয়ে একেবারে মানে নিয়ে এসেছে, কুকুর খেদানোর মতো নিয়ে এসেছে, মানে ভারী বুট চাবুক দিয়ে নিয়ে এসেছে, জাহাজে করে ভর্তি করা হয়েছে। আমার কাছে খবর আছে, আমার কাছে ডেটা আছে যে 100% মানুষকে তারা ভর্তি করেছে, 40% মানুষ গিয়ে পৌঁছেছে, আর বাকিগুলোকে সমুদ্রের জলে ফেলে দেওয়া হয়েছে, কোনো ট্রেস হয়নি। এ তো আর একটা ভয়াবহ অবস্থায় এই অবৈধ অভিবাসীর নাম করে যেভাবে গণহত্যার একটা উদ্যোগ, এটা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর। আপনি এই যে বললেন যে হাজারিবাগ আজকে যে ঝাড়খণ্ড এলাকা, সেই ঝাড়খণ্ড এলাকা থেকে হাজার হাজার আদিবাসীদের এবং সিকিম, ভুটান এই সমস্ত জায়গা থেকে যে ভুটিয়া, সিকিমিজ এই সমস্ত আদিবাসীদের, এখানকার আদিবাসীদের তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল এবং এসে তাদেরকে দিয়ে যেমন চা বাগানের জঙ্গল কাটা হয়েছিল, সেইখানে গিয়ে চায়ের পত্তন হয়েছিল, চা ব্যবসার পত্তন হয়েছিল এবং সেখানে সেই শ্রমিকদের মানে আমরা অনেক গল্পও আছে যে সাহেব ম্যানেজার সকালবেলা ঘোড়ায় চড়ে হাতে চাবুক নিয়ে যেত, কেউ একটু দম নিচ্ছে, কেউ একটু আরাম করছে একটুখানি, তাকে কিন্তু এই যে চা তোলার ব্যাপারটা কিন্তু অসম্ভব পরিশ্রমের, এরা মেয়েরা করতো, আজকেও মেয়েরা করে, কারণ সেটা খুবই অসম্ভব এবং তাদের শরীরের ভেতরে ইউটেরাস ইত্যাদি জায়গায় চলে যায়। আমরা যদি সুন্দরবনে যাই, সুন্দরবনেও দেখবো এই যে আশেপাশের জেলাগুলো, সেই জেলাগুলোতে যারা নিম্ন বর্ণের লোক সে এবং নিম্ন বর্গের লোক, এদেরকে ধরে ধরে নিয়ে এসেছে এবং আদিবাসী নাম ছিল জঙ্গল হাসিল করে, এবং জায়গাগুলোর নামই তাই সুন্দর, সন্দেশখালি, সজনেখালি, খালি, নোয়াখালী, এই সমস্ত জায়গাগুলি হচ্ছে জঙ্গলকে খালি করা জঙ্গল, এবং সেখানে হয়েছে তারপরে এখন থেকে চিংড়ির ভেড়ি, অমুক ভেড়িতে সব জায়গায় তৈরি হয়েছে, কিছু কিছু জায়গায় মাছ লটে ভাগ করা হতো। এইটা ছিল ঔপনিবেশিক কায়দা। এদেরকে ধরে নিয়ে এসে আজকে এইখানে এইভাবে তাদেরকে শোষণ করা হয়েছে। এই জায়গাটাতেই আজকে আমাদের সাদা চামড়ার ঔপনিবেশিকরা চলে গেছে, কিন্তু দেশীয় ঔপনিবেশিকরা নিজেরা বুক ফুলিয়ে চিৎকার করে বলছে আমরা বিশ্বগুরু, এবং যারা সঙ্গমে গিয়ে লোক দেখিয়ে বিরাট ছবি তুলে যারা 3 বার করে নমস্কার করছে জল ছিটিয়ে নিজের গায়ে, এবং অত্যন্ত 3 বার 4 বার ড্রেস পাল্টাচ্ছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার ড্রেস, সেই সমস্ত মানুষগুলোই আজকে তারাই যে আজকের দিনে দেশীয় ঔপনিবেশিক রাজত্ব চালাবার চেষ্টা করছে। ঠিক। এই আপনি বলেছেন আলোচনাক্রমে যে 2016 সাল থেকেই আমরা পার্লামেন্টে দেখেছি এই যে ঘুষপেটিয়া, অবৈধ অভিবাসী, ঘুষপেটিয়া, এদের একটা সংজ্ঞা নিরূপণ করছেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি বলেছেন এরা উই পোকা, এদের টিপে টিপে মেরে ফেলা হবে। সেই উই পোকার দল তারা এখানে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, আর ভারত থেকেই যারা মোদির হয়ে এনআরসিকে সমর্থন করেছিল, সিএকে সমর্থন করেছিল, যারা মোদির ট্রাম্প যখন এলো, ট্রাম্পকে একেবারে গণসম্বর্ধনা দেওয়ার জন্যে একেবারে নমস্তে ট্রাম্প করে সারা দেশব্যাপী একেবারে হুল্লোড় তৈরি করলো। সেই মানুষগুলোকেই তো দেখলাম তারা চিহ্নিত হয়ে গেল অবৈধ অভিবাসী। কেমন যেন একটা মনে হচ্ছে না যে তুমি তোমার দেশের এখানে বলছো ঘুষপেটিয়া, উই পোকা, অথচ তোমার মানুষ যারা ওখানে আপকি বার ট্রাম্প সরকার বলে চিল্লার মল্লি করল, তারাই ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসী। ভেতরে কি কোনো ঝামেলা আছে নাকি কোনো? না, আসলে পুঁজিবাদের আজকে একটা বিরাট সংকটের মুহূর্ত। এই সংকটের মুহূর্তে তারা বেরোবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এবং এইভাবে দেখুন, আগেও আমাদের ঔপনিবেশিক শাসনে তো আমরাই ছিলাম অবশ্যই, এবং আরও অনেক দেশ ছিল। আফ্রিকা তো প্রায় পুরোটাই ঔপনিবেশিক শাসনের ওপরে গেছে, ফরাসি ঔপনিবেশিকরা, বেলজিয়াম। আগের দিনে আপনারা আলোচনা করছিলেন যে
ভারত যখন স্বাধীন হলো প্রায় সারা বিশ্বের 600টির উপরে দেশ স্বাধীনতা আন্দোলন শুরু করেছিল। তো এইরকম ভাবে সেই উপনিবেশিকরা রাজত্ব করেছে, অত্যাচার করেছে, সব কিছু করেছে। এখন তার বাইরে যেতে চাইছে। আমি একটা ট্রাম্পের রিসেন্ট মন্তব্য মনে হয় গতকালই করেছে বা পরশু দিন, সেই মন্তব্য হচ্ছে গাজাকে ঘিরে, গাজার দখল নেব আমি আমেরিকা। এতদিন তো ইসরায়েল দখল দিচ্ছিল, পরিষ্কার করে বলে দিচ্ছে এবং বলছে আমরা নবনির্মাণের জন্য, এবং বলছে কেন আগে জায়গাটাকে এইখানকার মানুষজনকে মিশরে এবং জর্ডানে পাঠিয়ে একদম, এবং তারা নেবে কি নেবে না তাদের কোনো ইয়ে নেই, তাদেরকে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে ওসব সোনা টোনার দরকার নেই, ওই জায়গাটা নেব এবং ওখানে নতুন করে রিকনস্ট্রাকশন, নবনির্মাণ ইত্যাদি করব। তার কারণই হচ্ছে ট্রাম্প এসছে হচ্ছে রিয়েল এস্টেটের ব্যবসা থেকে। ট্রাম্পের ফ্যামিলি হচ্ছে রিয়েল এস্টেট, ওই জায়গায় সে রিয়েল এস্টেটের সুযোগ দেখছে এবং যুদ্ধতে তাদের ক্ষয়ক্ষতিটা অনেক বেশি, অর্থনীতিগতভাবে ক্ষয়ক্ষতি। আমি শুধু মানুষ কতটা মরেছে সেটা বড় কথা নয়, ক্ষয়ক্ষতিটা অর্থনীতিগতভাবে। এবং ইউক্রেনে যেখানেই যুদ্ধে জড়িয়েছে, ধরুন আফগানিস্তানে ওরা যুদ্ধে জড়ালো, তাদেরকে ল্যাজ গুটিয়ে 20 বছর পরে পালিয়ে যেতে হলো। ভিয়েতনামে তারা যুদ্ধে জড়িয়েছিল, তারপরে পালাতে হয়েছে সেখান থেকেও। তারপরে তারা যেখানেই যুদ্ধ করেছে, ইউক্রেনে যুদ্ধ করেছে, অস্ত্র সাপ্লাই দিয়েছে, সব কিছু করেছে ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে রাখার জন্য। কিন্তু কোথায় কি, তো যুদ্ধ চলছে। আমেরিকা তার থেকে কিছুই বেরো করতে পারছে না, রাশিয়াকে ধ্বংসই করতে পারছে না। রাশিয়ার বর্ডারে আসার যেটা ওদের প্ল্যান ছিল ন্যাটোর মধ্যে ঢুকিয়ে দেবে, কিন্তু সেটাও করার কোনো সুযোগ পাচ্ছে না। সুতরাং ওইখানে গিয়েও হচ্ছে না, যুদ্ধও হচ্ছে না। সুতরাং আরেক ধরনের উপনিবেশিক চিন্তা ব্রিটিশরা, যে ব্রিটিশরা নানান পথ খুঁজছে। যেমন ব্রিটিশরা আমাদের এখানে শোষণ করেছে, প্রথমে আমরা বলতাম সাম্রাজ্য বিশুদ্ধটা চলেও গেলেও তা আমরা বলতাম নয়া উপনিবেশিক মানে হচ্ছে যে নতুন সদ্য স্বাধীন দেশ করে দিয়েছে, কিন্তু আসলে পেছন থেকে আমি সব কিছু চালাচ্ছি, সেই সাম্রাজ্যবাদী শক্তিই সব কিছু চালাচ্ছে। ভারতবর্ষ এক সময় প্রায় নয়া উপনিবেশিকই ছিল বলে অনেকে মনে করতেন। তো কিন্তু এইরকম হয়নি যে দেশের মানুষকেই সরিয়ে দাও, বিদায় করে দাও, পুরো শুধু খালি জমি আমার হাতে চাই। এবং এটা মানে মানবিকতার নাম করে যে ওগুলো খেতে পাচ্ছে না, ওদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, সুতরাং তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে তারা মিশর নেবে, জর্ডান নেবে। তারা নেবে কি নেবে না আমরা জানি না। এবং ও প্যালেস্টাইনের মানুষ কোথায় যাবে না যাবে সে ট্রাম্প ঠিক করার কে। ঠিক এই চিন্তা মানে আজকে ওরাও সেই সাম্রাজ্যবাদের একটা নতুন কায়দাও এটা বটে। এই যে ডিপোর্টেশন করছে সকলকে, এটার পেছনে একটা অন্য কারণও আছে, যে কারণটা আমি বললাম আগে, যে নিজের দেশের শ্রমিককেই কৃতদাসে পরিণত করে দাও। যারা বৈধভাবে ওখানে এসেছে, আমেরিকা তো বললাম পুরোটাই হচ্ছে অভিবাসীদের জায়গা। এমনকি যারা কালো চামড়া তাদেরকেও তো টেনে নিয়ে এসেছে, বসানো হয়েছে এবং তাদেরকে শোষণ জারি রেখেছে, সেটাকে তাদের ওপরই সাদা চামড়ার মানুষেরা শোষণ জারি রেখেছে। আমাদের দেশের ব্রাহ্মণ্যবাদী চিন্তাটার অনেক কাছে এই বর্ণবাদের সাথে অনেকভাবেই মিলে যায়। কিন্তু সেইখানে এবং এই কারণেই হয়তো আজকে বিশ্বগুরু ট্রাম্পের বিরুদ্ধে নীরব। আমি সেটাই বলবো যে এই যে বৈতরণী পার হওয়ার মতো, যে কামধেনুর লেজ ধরে বৈতরণী পার হয়ে স্বর্গ সুখ লাভ করব, তার জন্যে ট্রাম্পের লেজ ধরে মোদি বিশ্বগুরু হতে চাইছিলেন। এবং ট্রাম্পের কে সন্তুষ্ট করার জন্যে কখনো ইউক্রেনে গেছেন, কখন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে গেছেন, ইত্যাদি। বিশ্ব শান্তিতে একটা বড় কিছু প্রমাণ করার জন্য তিনি চেষ্টা করেছেন। তো এদিকে যে গদি মিডিয়াগুলো, তারা তো বলছিল এইবার আমাদের বিশ্বগুরু নোবেল শান্তি পুরস্কার পেয়ে যাবে, ভারত বিশ্বগুরুর তালিকায় চলে আসবে। ইতিমধ্যেই দেখা গেল যে যারা জায়ান্ট দেশগুলো তাদের মধ্যে ঢুকে পড়বে ভারত। তো আমরা তো ভাবছিলাম 2025-এ ফোর্বসের যে রিপোর্ট, সেই রিপোর্টে অন্তত বিশ্বগুরু মোদি আর বিশ্বগুরু ভারতের নাম থাকবে। সেই তালিকা তো এলো, তো সেখানে তো 10টা দেশের মধ্যেও
আমরা বিশ্বগুরুকে পেলাম না। পেলাম না, কারণ হচ্ছে যে পৃথিবীর অর্থনীতিটা, রাজনীতিটাও একেবারে পাল্টে গেছে। আজকে আমেরিকা যেভাবে আমাদের ডমিনেট করতো সারা পৃথিবীকে, সেই জায়গাতে আমেরিকা আর নেই। নিজের দেশেই তার প্রচণ্ড অর্থনৈতিক ক্রাইসিস, একটা রিসেশন চলছে আমরা জানি, হাজার হাজার বেকার, লক্ষ লক্ষ বেকার, এবং সেই দেশের মানুষের সেখানে মানে হোমলেসনেস, মানে যাদের ঘর বাড়ি নেই, গৃহহীন মানুষ, সে সংখ্যা দিন দিন করে বেড়ে চলেছে। ফুটপাতে ধারে দেনায় মানুষ একেবারে জর্জরিত। সেটার থেকে উদ্ধারের উপায় কি, সেইটাই ভাবার জন্য ট্রাম্পকে কিছু কিছু পুঁজিপতি যেমন এলন মাস্ক ইত্যাদি তারা এই করেছে। আবার এদিকে ভারতবর্ষ এবং তাদের গদি মিডিয়া পরিষ্কার বলে আসছে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি তৈরি হব, এবং আমরা পৃথিবীর প্রথম 3টে ইকোনমির মধ্যেই আমরা চলে আসলাম প্রায়, এইরকমই বলে যাচ্ছিল একদম। এটা আমাদের দেশে অবস্থা খুবই খারাপ ইকোনমির। সেইখান থেকে তারা আশা করছে আমাদের দেশের সরকার তাদের কার কথা ভাবে, তারা ভাবে আদানি, আম্বানি, টাটা, বিড়লা, এদের কথা ভাবে। আপনি দেখুন চায়না একটা ব্রিজ অ্যান্ড বেল্ট অ্যান্ড একটা কী করেছিল, মানে সেই দেশ, সেটা পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে মিডল ইস্ট অব্দি যেত এবং ইউরোপের সাথে সরাসরি জড়িত হয়ে যেত। তাহলে এই যে ট্রেড রুটটা তৈরি করতো সেটা ধ্বংস হয়ে চায়না খুব লাভবান হতো, কিন্তু ভারতবর্ষের কিছুই ছিল না, কারণ ভারতবর্ষ চীনের সাথে যুদ্ধই করেছে আর কিচ্ছু করেনি, যুদ্ধর একটা মনোভাব দেখিয়েছে। এই জায়গাটা থেকে বেরোতে গিয়ে ওরা ওদিকে ইসরায়েল এতে খুব ক্ষতিগ্রস্ত হতো, আমেরিকা এতে ক্ষতিগ্রস্ত হতো, সেই জন্য ওরা ইসরায়েলের বিভিন্ন জায়গাতে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছিল। যে হাইফা, ইসরায়েলের একটা পোর্ট, সেটার মডার্নাইজেশন, এখানে হাইফা পোর্ট হলে সেই হাইওয়েটা চায়নার, সেটাকে আটকানো যেত কিছুটা, ইউরোপের সাথে চায়নার ডাইরেক্ট ব্যবসায়িক রুট একটা তৈরি হতো। সেই জায়গাটাকে আটকাতে গেলে এইখানেই বাধা দিতে হবে, এই মিডল ইস্টে, এই মধ্যপ্রাচ্যে, এবং সেই জন্য এই হাইফা পোর্ট, এই হাইফা পোর্টের এই যে উন্নয়নের, সে পেছনে কেন নেতানিয়াহুর সাথে আমাদের 70 বছরের যে ইতিহাস প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে, সেইখানে সে প্যালেস্টাইনের উপর বোমাবাসী করছে ইসরায়েল, তাকে সমর্থন জানিয়ে দিল কেন? ওই যে ইন্টারেস্টের ওটাকে বাধা দিতে হবে। এবং হাইফা পোর্টে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কার হচ্ছে? আমাদের আদানি সাহেবের। আচ্ছা 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 আচ্ছা, তাদের ইন্টারেস্টটাই মোদি সরকার দেখছে, আদানি, আম্বানি, এদের ইন্টারেস্টই মোদি সাহেব দেখছে। এর বাইরে সাধারণ মানুষের কথা তো ভাবে না। সাধারণ মানুষকে আমি বিশ্বগুরু এই সমস্ত বলে ধামাচাপা দিতে চাইছে। একেবারে সামরিক শক্তিতে চীন পর্যন্ত ভয়ঙ্করভাবে ঠকঠক করে জানবেন যে ভারতবর্ষ ইসরায়েল থেকে পৃথিবীতে, মানে সমস্ত দেশের মধ্যে ইসরায়েল থেকে অস্ত্র কেনে ভারতবর্ষ সবচেয়ে বেশি। তাও তো গতকালই পার্লামেন্টে, মানে অরুণাচল প্রদেশের কতগুলো জায়গায় চীনের মানে আগ্রাসন শুরু হয়ে গেছে, সেইগুলো নিয়ে প্রশ্ন তুলছে সংসদে। তার যোগ্য জবাব দিতে পারছে না, তো দিতে পারছে না, কোনো মতেই দিতে পারছে না, রাষ্ট্রমন্ত্রী দিতে পারছে না, একেবারেই দিতে পারছে না। একবার সেই, এখন পৃথিবীটা তো ইউনিপোলার ছিল। আমেরিকা একসময়, কোল্ড ওয়ারের সময় আমেরিকা একটা ক্যাম্প, রাশিয়া বা সমাজতান্ত্রিক দুনিয়ার একটা ক্যাম্প, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র, এর মধ্যে লড়াইটা চলতো। এই কোল্ড ওয়ারে কিন্তু মনে রাখতে হবে যে দ্বিতীয় এবং প্রথম বিশ্বযুদ্ধে যত লোক মরেছে তার থেকে বেশি, এবং এটা আরও বড়তম লড়াই চলেছে। কোল্ড ওয়ার ভেঙে গেল যখন সোভিয়েত ইউনিয়নকে ধসে পড়ল, তখন আর প্রতিপক্ষ নেই। তখন সেই জন্য জর্জ বুশ শুরু করলেন ওয়ার এগেনস্ট টেরর। মুভমেন্ট হচ্ছে, মানে লড়াইটা হচ্ছে টেররিজমের বিরুদ্ধে। এই টেররিজম একটা ভূত, তাকে দেখা যায় না, বোঝা যায় না, জানা যায় না। অনেক সময় যেটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন নিজেরা করে, এবং সেটাতে ইসরায়েল আর মোসাদ একদম বড় এক্সপার্ট ছিল পৃথিবীর দেশে দেশে। তারা নিজেরা, আমাদের অনেকের ধারণা হয়েছে যে 26/11 যেটা হয়েছিল বম্বেতে, এটা একেবারে মোসাদের অপারেশন, যে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে তুমি পাকিস্তানের এগেনস্টে একটা জিগির তোলো এবং রাজনৈতিক ফায়দাটা নাও। এই যে ফলস ফ্ল্যাগ অপারেশন, এটা একদম মানে ব্যবসার, এটা একটা মানে একটা অন্য লেভেলে নিয়ে গেছে একদম।
হচ্ছে ইসরায়েল। সেই জন্য ইসরায়েল তাদের সাথে অনেক রকমের সম্পর্ক আছে এবং সেই জায়গাটাই ইসরায়েল থেকেই তো ওই সমস্ত কথাগুলো উঠে এসেছে। বিশেষ করে আপনার নাজিদের যে ছিল থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলছে যে মিথ্যে কথা 1000 বার সত্য কথার মতো বলো, তাহলে সবার মনের মধ্যে মনে হবে যে এটা সত্যি, এটা সত্যি। আমরা দেখতে পাচ্ছি যে মোদি সাহেব এবং তার গদি মিডিয়া, যে গদি মিডিয়াগুলো আপনি বললেন যে আদানির, একদম সবকটাই প্রায় আদানির কেনা, সেই গদি মিডিয়া একেবারে ঢাক পিটিয়ে চলেছে মোদি 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 দিন ধরে 24 ঘন্টা 24x7 একদম একদম একদম। আমরা যখন মোদির 16 সালে দেখেছি মোদির যে নির্বাচনী ইস্তিহার, সেখানে বলছে এই তো আপনার ঘরে 15 লক্ষ টাকা চলে আসবে জনধন যোজনায় এই রকম করা হবে, জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করা হবে। তারপরে দেখা গেল মায়েরা বোনেরা তাদের লুকোনো টাকাগুলো জনধন যোজনায় যোগ করলো, মেহুল চোকসি নীরব মোদি সেগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেল এবং এখান থেকে বার করে আরও তাদেরকে টাকা জোগানোর জন্য ডিমনিটাইজেশন তৈরি করে দিল। তারপরে আমাদের বিখ্যাত যিনি ক্রোনোলজি বলছিলেন, সেই ক্রোনোলজির যিনি সংজ্ঞাদাতা, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন এটা জুমলা। অর্থাৎ এই যে বিশ্বগুরুর নাটক, বিশ্বগুরু, এটাও কি সেই রকম বিশাল জুমলা? এ তো প্রথমেই বললাম আমি, দেশের মানুষকে বোঝানো একটা জিনিস, দেশের মানুষকে বুঝিয়ে যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমি হচ্ছি, আমরা পৃথিবীর 3টে অর্থনীতির মধ্যে একটা অর্থনীতিতে পৌঁছে যাচ্ছি এই বলে আসলে সমস্ত দেশটাই বিক্রি করে দেওয়া হলো। দেশের অর্থনীতিটাকে ধসিয়ে দিয়ে দেশের সমস্ত কিছুকে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া হলো। কিন্তু মানুষ দেখুন অদ্ভুতভাবে একটা গুলতানির মধ্যে রয়েছে। তারা এই বিশ্বগুরুর টেকনোলজি, সেই টেকনোলজি হচ্ছে গোবরের টেকনোলজি, গোমূত্র টেকনোলজি। সেই গোমূত্র, গোরক্ষা, গরু, বিশ্বগুরু, আর এনারা ব্যস্ত রয়েছে গরু নিয়ে, গরুর মূত্র, গোবর ইত্যাদি নিয়ে। তো এর মধ্যেই তো দেখছি মোদি সাহেব বেশি ইন্টারেস্ট পাচ্ছেন। বিশ্বগুরু হওয়ার পরিবর্তে ভারতবর্ষকে আবার তার যে শৌর্য ছিল সেখান থেকে একেবারে গরুর পর্যায়ে নামিয়ে দিয়েছে। কি বলবেন? আমি একটা ইংরেজিতে কথা আছে, সেটা ইংরেজিতেই বলি, ইউ ক্যান ফুল সামওয়ান all the time. You can fool all of them for some time, but you cannot fool all the people all the time. সেটা হবে না। বন্ধুরা, এতক্ষণ আপনারা বুঝতে পারলেন যে মোদির জামানাতে ভারতবর্ষের যে মান সম্মান সারা পৃথিবীর মানুষের কাছে ছিল, এই একটি ঘটনাই প্রমাণ করে দিল যে সমস্ত কিছুই ঢাক পেটানো হচ্ছে। আসলে মোদি, আম্বানি, আদানি, এই মেহুল চোকসি যতগুলো চোর, তার প্রতিনিধিত্ব করছে। সকলেরই নাম মোদি, অনেকের নাম মোদি, তাদের মধ্যে ললিত মোদি। না, আবার কেস খেয়ে যাব। আমি তো সংসদ নই, তার আমাকে বের করতেও পারবে না। ডিফেমিং কেস খেয়ে যাব, ওই দিকে আমরা যেতে চাই না। আমরা বলতে চাইছি যে এত দিন ধরে কোনো প্রধানমন্ত্রী ভারতকে এই রকম জায়গায় পৌঁছে দেয়নি, যেটা আমরা দেখলাম বিশ্বগুরুর আবেগ ছড়িয়ে মোদি, আম্বানি, আদানি, মেহুল চোকসি, নীরব মোদিদের দালালি করে যাচ্ছে মানুষের রক্ষার জন্যে, মানুষের মর্যাদা রক্ষার জন্যে, ভারতের সার্বভৌমত্ব রক্ষার জন্যে, কিংবা ভারতের মর্যাদা রক্ষার জন্যে কোনো কাজ করেনি। সেটাই আজকের আলোচনায় প্রকাশিত হলো। আপনারা এতক্ষণ ধরে যারা আমাদের কথা শুনছেন তাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং সুমিতদাকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।